হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা পরবর্তী ভিডিও নিয়ে। আগের ভিডিওগুলিতে তোমরা দেখেছিলে যে কিভাবে আমরা এই গোলকের সূত্রগুলি প্রতিষ্ঠা করেছিলাম এবং সেই রিলেটেড কিছু প্রবলেম সলভ করেছিলাম। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলি তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তাহলে আজকে দেরি না করে তারপরে অঙ্কগুলি আমরা শুরু করে দিই। তাহলে চলো ভিডিওটি শুরু করা। তাহলে আমরা কোষে দেখি 12 8 নম্বর অঙ্ক থেকে আমরা স্টার্ট করি। তাহলে কোষে দেখি 12 8 নম্বর অঙ্ক। আচ্ছা, 8 নম্বর অঙ্কে কি বলেছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং এই গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। অর্থাৎ প্রথমে বলে দেওয়া আছে যে একটি বড় গোলক যেটা ব্যাস বলে দেওয়া আছে 14 সেন্টিমিটার, এবার এটিকে গলানো হচ্ছে। অর্থাৎ গলানো হচ্ছে মানে কি, এটার পুরো আয়তনটা পাবো আমরা, তো সেটাকে গলিয়ে এবার ওই গোলকটি থেকে আমরা কতগুলো 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের আমরা গোলক পাবো সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে কি 3.5 সেন্টিমিটারের ততগুলো গোলক করা যাবে যতগুলো গলিয়ে আমরা এই বড় গোলকটা থেকে পাচ্ছি। অর্থাৎ আমরা প্রথমে এটার আয়তনটা বের করব, তারপরে এটার আয়তনটা বের করব, করে এটাকে এটা দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, তাহলে একটি নিরেট সীসার গোলকের ব্যাসার্ধ যেহেতু এটা বড় সেজন্য এটাকে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করে লিখে দিচ্ছি। তাহলে কি হবে, 14/2 হয়ে যাবে, তাহলে 7 সেন্টিমিটার। তাহলে আচ্ছা, এটা আমরা করে রাখলাম। আর এই যে ছোট গোলকটা যদি আমরা গলিয়ে যে গোলকটা তৈরি করছি, তাহলে এটার ব্যাসার্ধ কত? তাহলে ধরছি যে ছোট নিরেট গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ এটাকে স্মল আর দিয়ে যদি লিখি তাহলে এটা হচ্ছে আমাদের 3.5 সেন্টিমিটার। আচ্ছা, এই অঙ্কটাকে আগে আলাদা করে আয়তন বের করার দরকার নেই, দেখো অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা কতগুলো গোলক তৈরি করতে পারবো, তাহলে মোট নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে কি হবে, এটার আয়তনটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আয়তনের ফর্মুলা কি, এই যে আয়তনের ফর্মুলা লিখে রেখেছি। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এটাকে ক্যাপিটাল আর এটা হচ্ছে কি হবে 4/3 পাই স্মল আর কিউব। আচ্ছা, তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর ক্যাপিটাল আর বাই স্মল আর, এটা যেহেতু দুটোই কিউব আছে তাহলে একবারে কিউব লিখতে পারি। তাহলে ক্যাপিটাল আর কত আছে 7 বাই নিচে কত আছে 3.5, তাহলে এটার কিউব। তাহলে এখান থেকে কত হচ্ছে 3.5 দিয়ে তাহলে 2 হবে, তাহলে 2 এর কিউব কত হবে 8। তার মানে আমাদের অ্যানসার কি হবে, তাহলে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে, তাহলে 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। এইবার চলে আসছি আমরা 9 নম্বর অঙ্কে। তো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। অর্থাৎ ধরো এখানে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা 4 এবং এটা হচ্ছে কি 5 সেন্টিমিটার এরকম। তাহলে কি বলছে যে এরকম 3টা তামার গোলককে গলিয়ে একটি বড় নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে একটি বড় নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে বলেছে এই বড় গোলকটির ব্যাসার্ধ কত। তা ধরে নিলাম যে এই বড় গোলকটির ব্যাসার্ধ আর, কিন্তু কি হচ্ছে এই 3টাকে গলিয়ে যেহেতু বড় গোলকটা তৈরি করছি, তার মানে কি হবে, তাহলে এই 3টা গোলকের আয়তনের যোগফল এই গোলকটার আয়তনের সমান হবে। তাহলে আমরা একবারে লিখতে পারি, দেখো 9 নম্বর অঙ্ক, তাহলে আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে শর্তানুসারে আচ্ছা প্রথমে লিখে দিচ্ছি যে গোলক 3টি আয়তনের সমষ্টি সমান সমান কি হবে, এই বড় গোলকটির আয়তন।
তাহলে আমাদের আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে 4/3 পাই কি হবে 3 এর কিউব হবে, এটা গুণ, প্লাস 4/3 পাই 4 এর কিউব হবে গুণ, প্লাস 4/3 পাই 5 এর কিউব হবে। তাহলে এটা কিসের সমান হবে, এই যে বড় গোলকটা পাচ্ছি তার, আর সেটা কি হচ্ছে আমাদের ব্যাসার্ধ জানা নেই, সেটা আমরা r ধরে নিয়েছি, তো সেটা হচ্ছে r কিউব। তাহলে এখান থেকে দেখো 4/3 পাই প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে, তাহলে এখান থেকে 4/3 পাই কমন নিয়ে নিলাম, 3 এর কিউব, 4 এর কিউব আর হচ্ছে 5 এর কিউব করলে, আর এইদিকে এটাই থাকলো। তাহলে দুই দিকে কি হচ্ছে, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 এর কিউব করতে হবে, তাহলে 3 3 9, 3 9 27, 4 এর কিউব কত হয় 64, আর 5 এর কিউব হচ্ছে 125 সমান সমান r কিউব। তাহলে এইটা যোগ করলে দেখা যাবে কত হবে 216 সমান সমান r কিউব। তাহলে r সমান সমান কত হবে, তাহলে 216 হচ্ছে কত কিউব 6 এর কিউব। তাহলে আমাদের কি হচ্ছে, কি পাচ্ছি যে এই যে বড় গোলকটা তৈরি হলো, তাহলে এই বড় গোলকটির ব্যাসার্ধ কত হবে 6 সেন্টিমিটার। এটাই তাহলে আমাদের অ্যানসার। তাহলে এবার আমরা 10 নম্বর অঙ্কে চলে এসেছি। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 42 ডেসিমিটার। আচ্ছা, একটা অর্ধগোলাকৃতি বলেছে গম্বুজ, তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজটা কেমন, ধরো গম্বুজটা এইরকম। তাহলে এখানে বলেছে তার ব্যাসের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে 42 ডেসিমিটার, অর্থাৎ এইটা বলে দেওয়া আছে 42 ডেসিমিটার। আচ্ছা, তাহলে এবার বলেছে যে গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে। উপরিতল বলতে কি, এই বক্রতলটা, এই বক্রতলটাকে আমাকে রং করতে হবে এবং প্রতি বর্গমিটারে বলেছে যে 35 টাকা করে খরচ পড়ে। তাহলে যেহেতু এখানে বলেছে প্রতি বর্গমিটার, তাই আমরা কি করব যে এই 42 ডেসিমিটারটাকে প্রথমে আমরা মিটারে নিয়ে আসবো। তাহলে মিটার করতে গেলে কি করতে হবে, এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের মিটারে 4.2। তাহলে এবার আমরা তাহলে ভাষায় লিখি যে গম্বুজটির ভূমিতলের ব্যাসার্ধ তাহলে কত হবে 4.2/2, তাহলে 2 2 4, তাহলে 2.1 মিটার। তাহলে গম্বুজটির উপরিতল রং করতে, অর্থাৎ তার উপরের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ গম্বুজটির, আচ্ছা প্রথমে এখানে লিখে দিই যে অর্ধ গোলাকৃতি গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল, কারণ বক্রতলটা রং করতে বলেছে নিচটা নয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কোনটা হবে, তাহলে হবে এই যে 2πr², তাহলে 2πr², অর্থাৎ 2 ইনটু পাই এর মান কত 22/7 ইনটু r², অর্থাৎ এখানে 2.1, তাহলে 2.1 ইনটু 2.1। আচ্ছা আচ্ছা, আমরা এটা করে লিখে দিলাম, এটা হচ্ছে তাহলে আমাদের কি হবে বর্গ মিটার, অর্থাৎ মিটার স্কয়ার। এবার বলেছে তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল। এবার বলেছে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে, তাহলে মোট খরচ পড়বে, তাহলে মোট খরচ পড়বে কত হবে, তাহলে 35 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 2 ইনটু 22/7 ইনটু 2.1 ইনটু 2.1 ইনটু 35। তাহলে এখানে কি হচ্ছে 5 7 35, এটার জন্য 10, এটার জন্য 10, তাহলে 2 দিয়ে 5 2 10, তাহলে 5 5 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে 21 এর স্কয়ার, 21 এর স্কয়ার কত হয় 441। এবার 441 কে তাহলে আমরা 22 দিয়ে গুণ করব, 2 কে 2, 4 2 8, তাহলে 2 10 8 2 16 17 8 রেখে 9। তাহলে আমাদের কত হলো, আচ্ছা
তাহলে 21 স্কয়ারকে আমরা 22 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো 970। আচ্ছা, আর নিচে কত ছিল 10 ছিল, তার মানে কি হবে এক ঘর আগে পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ 970.2 বা এটাকে 20 লিখতে পারি। তাহলে মোট, তাহলে এই গম্বুজটার উপরিতল অর্থাৎ সেই উপরের বক্রতলটাকে রং করতে তাহলে মোট কত টাকা খরচ হবে? তাহলে 970 টাকা 20 পয়সা খরচ হবে। তাহলে এবার আমরা 11 নম্বর অঙ্কে চলে আসি। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 21 সেন্টিমিটার এবং আরেকটা দেওয়া আছে 17.5 সেন্টিমিটার। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তা অনুপাত নির্ণয় করো। যেহেতু গোলকটা কি হচ্ছে ফাঁপা, সেই জন্য গোলক দুটো যেহেতু ফাঁপা, তাহলে কি হচ্ছে তৈরি করতে কত পরিমাণ ধাতু লাগবে? তাহলে কি তার শুধু বাইরের তলটা তৈরি করতে যে পরিমাণ ধাতু লাগবে, অর্থাৎ বাইরের তলের ক্ষেত্রফল, তাই না? তাহলে দুটো, তাহলে একটা হচ্ছে আমাদের কত 17.5 এবং আরেকটা হচ্ছে 21। তাহলে ছোটটা হচ্ছে 17.5 সেন্টিমিটার এবং বড়টা হচ্ছে কত 21 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্যাস দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হচ্ছে? তাহলে দুটোর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 21 সেন্টিমিটার ব্যাসের ফাঁপা গোলকে সমগ্র তলের ক্ষেত্রফল প্রথমে ভগ্নাংশ আকারে করছি, তারপরে একই রকম। তাহলে এটা কি হচ্ছে? একটা 17.5 সেন্টিমিটার ব্যাসের ফাঁপা গোলকে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি হচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই r স্কয়ার, অর্থাৎ এখানে এটা হচ্ছে কি ব্যাস, তাহলে কি হয়ে যাবে ব্যাসার্ধ করতে গেলে 21/2, আর এটা কি হচ্ছে 4 পাই, তাহলে 17.5/2 তার স্কয়ার। তাহলে দেখো 4 পাই কেটে যাচ্ছে, আর এইদিকে নিচে 2 স্কয়ার থাকবে, এটাও 2 স্কয়ার থাকবে, তাহলে কি হচ্ছে ওটাও কেটে যাবে। তাহলে একবারে আমরা লিখতে পারি যে 21/17.5 তার হোল স্কয়ার। আচ্ছা, তাহলে পয়েন্ট, তাহলে কি হচ্ছে এখান থেকে যদি আমরা করি পয়েন্টের জন্য কি হচ্ছে উপরে একটা 10 থাকছে। তাহলে এবার 7 দিয়ে 3 7 21, 7 দিয়ে 7 দুগুণ 14, 5 7 35, আবার যাচ্ছে 5 দুগুণ 10, 5 হচ্ছে 25। তাহলে উপরে কি হচ্ছে 6 আর নিচে 5 তার স্কয়ার, অর্থাৎ 36/25। তাহলে এটাকে অনুপাত আকারে লিখলে কি হবে? তাহলে অনুপাত আকারে যদি লিখি তাহলে হবে 36.25। তাহলে এটাই হবে আমাদের অ্যানসার। তাহলে এই জায়গাটা আরেকবার বলে রাখি, যেহেতু ফাঁপা গোলকের এখানে কি বলেছে, যেহেতু ফাঁপা গোলক দুটি দিয়ে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, অর্থাৎ এটা করতে যত পরিমাণ পাত লেগেছে আর এটা করতে যত পরিমাণ পাত লেগেছে, তাহলে কি হচ্ছে? তাহলে এখানে কিন্তু ডিরেক্ট বলেনি, ফাঁপা বলেছে, অর্থাৎ কি করতে হবে? তার সমগ্র তলের ক্ষেত্রফলটারই অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে আমাদের অ্যানসারটা হলো 36.25। 12 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে জিনিসটা বুঝবে। একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। অর্থাৎ প্রথমে কি ছিল? ধাতব গোলকটা এইরকম, এবার বলেছে ধাতব গোলকটার কি হচ্ছে উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো, ধরো এইভাবে কেটে নেওয়া হচ্ছে, এই বক্রতল বরাবর এইভাবে কেটে নেওয়া হচ্ছে। তো কেটে নেওয়ার পর বলেছে যে নতুন গোলক, তাহলে নতুন গোলক কোনটা হবে? তাহলে নতুন গোলক কিন্তু এই যে কেটে নেওয়া হলো এইটা, তাহলে কেটে নেওয়ার পর কি হচ্ছে? নতুন গোলক হচ্ছে আমাদের এইটা, কিন্তু নতুন গোলক হচ্ছে এটা। আচ্ছা, লিখে দিচ্ছি, এটা হচ্ছে নতুন গোলক হলো। তাহলে বলেছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। আগের গোলক বলতে এই যে এটা হচ্ছে আগের গোলক, প্রথমে তো এই অবস্থায় ছিল, তাই না? তারপরে তো কাটা হলো। আচ্ছা, তারপরে বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, অর্থাৎ তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে বলেছে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কি বলেছে? যে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। আচ্ছা, তাহলে আমরা প্রথমে করি
কি বলেছে প্রথমে, তার ধরা হচ্ছে যে প্রথমে যে ধাতব গোলকটা ছিল, ধরি প্রথমে ধাতব গোলকটি ব্যাসার্ধ ছিল, ধরে নিলাম ক্যাপিটাল আর একক। আচ্ছা, ক্যাপিটাল আর একক। এইবার বলেছে যে সেই ধাতব গোলকটাকে কেটে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার আগের গোলকের, তাহলে কেটে নেওয়ার পর নতুন গোলকের ব্যাসার্ধ হবে, ধরে নিলাম স্মল আর। আচ্ছা, তাহলে ছবিটা বুঝে নিই যে প্রথমে কি ছিল, প্রথমে এই গোলকটা ছিল, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। আর কি বলেছে, কেটে নেওয়ার পর নতুন গোলকের ব্যাসার্ধ হলো স্মল আর, অর্থাৎ কেটে নেওয়ার পর তাহলে কি হবে, ব্যাসার্ধ এইটা, এই যে গোলকটা ভিতরেরটা, তাহলে এটা বলেছে স্মল আর। আচ্ছা, তাহলে করা হলো। এবার বলেছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে আমরা শর্তানুসারে একটা পাচ্ছি, কি সম্পর্ক পাচ্ছি, যে তাহলে আগে গোলকটার ব্যাসার্ধ ছিল আর, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। বলেছে এটার অর্ধেক হবে এবার নতুন গোলকটার বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এর অর্ধেক, অর্থাৎ এটাকে হাফ দিয়ে গুণ করলে কিসের সমান হবে, এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই স্মল আর স্কয়ার। তাহলে কি হচ্ছে, 4 পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু কি হয়ে গেল, ক্যাপিটাল আর স্কয়ার ইকুয়াল টু 2 স্মল আর স্কয়ার। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু √2 স্মল আর। এখানে শুধু প্লাসটাই নেওয়া হচ্ছে, কারণ ব্যাসার্ধ দৈর্ঘ্য কখনো কি হচ্ছে, নেগেটিভ হয় না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক পেলাম। এইবার লাস্টে কি বলেছে, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, অর্থাৎ তাহলে এখানে আমি উপরে লিখে দিচ্ছি, আচ্ছা, তাহলে অনুপাত বলেছে, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন, আমি ভগ্নাংশ আকারে লিখছি, আয়তন বাই কি হচ্ছে, নিচে বলেছে যে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত হবে, তাহলে এই ফুল গোলকের আয়তন থেকে এই ছোট গোলক, এই যে নতুন গোলকটা যেটা বলেছিলাম, অর্থাৎ ক্যাপিটাল আর ব্যাসার্ধের যে গোলকের আয়তন, ওখান থেকে যদি আমরা স্মল আর ব্যাসার্ধের গোলকের আয়তন বাদ দিই, তাহলে সেটাই হবে কেটে নেওয়া অংশের গোলকের আয়তন। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারবো যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস কি হবে, এই ছোট গোলকের আয়তনটা বাদ দেব, 4/3 পাই স্মল আর কিউব। আর নিচে কি হচ্ছে, অবশিষ্ট গোলকের আয়তন, অর্থাৎ এইটাই তো অবশিষ্ট, তাই না, এইটাই অবশিষ্ট, তাহলে সেটা হচ্ছে আমাদের 4/3 পাই স্মল আর কিউব। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো 4/3 পাই কমন চলে যাচ্ছে, এখানে হচ্ছে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, বাই নিচে 4/3 পাই, এখানে হচ্ছে স্মল আর কিউব। আচ্ছা, এবার তাহলে ক্যাপিটাল আরটাকে স্মল আর এ ট্রান্সফার করব, আর তার আগে কি হচ্ছে, 4/3 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল আর এর জায়গায় যদি এইটা বসাই, তাহলে কি হয়ে যাবে, এখানে 2√2 স্মল আর কিউব, আর এটা যেমন আছে তেমনই রাখবো। তাহলে এখান থেকে আর কিউব হচ্ছে আমাদের কমন যাচ্ছে, তাহলে কি হচ্ছে 2√2 মাইনাস 1 বাই আর কিউব, তাহলে আর কিউব ক্যান্সেল হচ্ছে। তাহলে এটাকে যদি এবার, তাহলে কি হচ্ছে, নিচে 1, তাহলে এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি, তাহলে কি হবে, 2√2 মাইনাস 1 অনুপাত 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 13 নম্বর অঙ্কটা আসছি। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত হিসাব করি।
তাহলে ভূগোলক একটা কেমন হয়, গোলকের মতো। এরকম যদি ভূগোলকটা হয় তার অক্ষটা এরকম বরাবর থাকে। এবার বলেছে অক্ষ বরাবর এখানে একটা আর এখানে একটা কি ছিদ্র করা হয়েছে, কিন্তু ভূগোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে কত, ভূগোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। এবার যে ছিদ্রটা রয়েছে, আচ্ছা ছিদ্র এখানে এইভাবে হবে, এখানে যে ছিদ্রটা রয়েছে, আচ্ছা এখানে যে ছিদ্রটা রয়েছে সেটা বলেছে কত, 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে এই ধাতব পাতের ক্ষেত্রফল কত? তাহলে আমি একবারে বলে দিচ্ছি। অতএব ধাতব পাতের ক্ষেত্রফল, তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে? তাহলে টোটাল যে এই গোলকটার ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল, সেখান থেকে কি করতে হবে, এখানে যে ছিদ্রটা থাকবে সেটা কেমন হবে, বৃত্তাকার ছিদ্র, অর্থাৎ এখানকার বৃত্তের ক্ষেত্রফল আর এখানকার বৃত্তের ক্ষেত্রফলটা আমাদের বাদ দিতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, যে এই ভূগোলকের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি হবে সেটা 4 পাই r স্কয়ার অর্থাৎ 14 স্কয়ার, মাইনাস কি হবে, একটা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই r স্কয়ার অর্থাৎ 0.7 তার স্কয়ার, কিন্তু এখানে কটা রয়েছে, দুটো ছিদ্র, তাহলে 2 ইনটু এটা হবে। তাহলে এখান থেকে এটা বাদ দিলে আমরা সেই ধাতব পাতের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো 2 পাই কমন যাচ্ছে, 2 পাই কমন গেলে 2 আর 14 স্কয়ার কত, 196 মাইনাস 7 স্কয়ার করলে কত হবে এখানে, তাহলে 0.49। তাহলে এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে 2 পাই 6 দুগুণ 12 আর হচ্ছে 1 9 দুগুণ 18 19 2 কে 2 3 মাইনাস 0.49। তাহলে এটা বিয়োগ করলে কত দেখা যাচ্ছে, তাহলে 2 পাই এখান থেকে হচ্ছে তাহলে 391.51। আচ্ছা তাহলে এবার 2 ইনটু পাই মানে হচ্ছে আমাদের 22/7 ইনটু 391.51, তাহলে পয়েন্ট কেটে গিয়ে এখানে 100 করলাম। তাহলে এখানে 7 দিয়ে কাটি, তাহলে 5 7 35, 4 1 41, 5 7 35, 6 5, তার 5 7 35, হ্যাঁ 6 5, তাহলে 7 9 63, 3 7 21 আর এখানে তাহলে 44, তাহলে 44 কে এটা দিয়ে গুণ করব, তাহলে ওইখানে পাশে করে নিচ্ছি, তাহলে 44 কে গুণ করলে কত হবে, 3 4 12, 4 9 36, 37 হাই যাচ্ছে 3, 4 5 20 আর 3 23, 4 5 20 আর 2 22, তাহলে 2 7 3 2 2, 2 সাথে করে 8 9 7 3 10, 0 করে 4 5 6 2 2 4 2, তাহলে নিচে 100 আছে, তার মানে কি হবে 2 ঘর আগে পয়েন্ট বসে যাবে, অর্থাৎ 2460.92। এটা কি হয়ে যাবে, যেহেতু আমাদের এককটা সেন্টিমিটার আছে তাহলে সেন্টিমিটার স্কয়ার। তাহলে ওই ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে, তাহলে 2460.92 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা লাস্ট অঙ্ক 14 নম্বর, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে, তাহলে আমরা হিসাব করে দেখি। তাহলে একটা বড় গোলক কি বলেছে, যে এটার হচ্ছে দৈর্ঘ্য কত বলেছে, 8 সেমি হচ্ছে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। তাহলে সেখান থেকে আমরা কি করছি, যে 1 সেমি ব্যাসার্ধের কতগুলো গুলি আমরা তৈরি করতে পারবো। তাহলে কি হচ্ছে, এই গোলকটাকে গলিয়েই তো আমরা গুলি তৈরি করছি, তাই না? তার মানে এই গোলকটার যে আয়তন হবে, মোট ধরলাম যে x টি গুলি তৈরি করা হবে, তাহলে কি হচ্ছে, একটি গোলকের আয়তন যা হবে এরকম x টি গুলির আয়তনের সমষ্টি এটা সমান হবে। তাহলে কি করতে হবে, 14 নাম্বার, তাহলে এই টোটাল এই যে গোলকটা, এই গোলকটার আয়তনটাকে যদি আমরা এই গুলির আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে একবারে আমাদের চলে আসবে কতগুলো গুলি লাগবে। তাহলে উপরে লিখছি যে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বাই 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গুলি আয়তন। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা কতগুলো গুলি তৈরি করতে পারবো সেটা বের হয়ে যাবে। তাহলে আয়তনের ফর্মুলা তো জানোই, তাহলে 4/3 পাই r কিউব।
আচ্ছা এটা হচ্ছে আমরা আর কিউব হচ্ছে 8 কিউব, আর এটা হচ্ছে আমাদের কি 4/3 বাই 1 কিউব। তাহলে এখানে কি যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচে 1 এর কিউব মানে তো 1 হয়, তাহলে এখানে হচ্ছে 8 এর কিউব, আর 8 এর কিউব মানে হচ্ছে 512। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে গেল। তাহলে এখান থেকে কতগুলো গুলি তৈরি করা যাবে? 512টি গুলি তৈরি করা যাবে। তাহলে আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রবলেম গুলো সলভ করলাম, এগুলো তোমরা খুব ভালো করে দেখো, কেননা এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। যদি তোমাদের তবুও বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা আমাদের টেলিগ্রাম লিংকে জয়েন করে নিও, আমরা সেখানে আপডেট দিয়ে দেবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলো না। এরকম আরো লেটেস্ট ভিডিওর আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।